বিজেপির প্রার্থী যে তার রক্ত স্নাত হাত, তাকে খুনের সঙ্গে জড়িত অর্জুন সিং বলছেন। লাল চুল কানে দুল মুখে গুটখা, শিক্ষক নিয়োগ দুর্নীতি, আর আপনি নিজেও দুর্নীতিগ্রস্ত। মানুষ তার নামেও ঘৃণা করে। তিনি বলেন তিনি অপমানিত হয়েছেন, দল ছেড়েছেন। এই মঞ্জু বসু এফেক্ট। কিছু ক্ষোভ দুঃখ অবশ্যই আছে। তিনি যাচ্ছেন যেন মনে হচ্ছে মাফিয়া এসেছে। ছাত্র পরিষদের সভাপতি থেকে তিনি এবার নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী। একাধিক বিতর্ক, নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিভিন্ন প্রতিপক্ষকে পেরিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রচারে ঝড় তুলছেন নিরন্তর। আজকে আমাদের অতিথি তৃণমূল প্রার্থী নোয়াপাড়ার তৃণাঙ্কুর ভট্টাচার্য। এত কনফিডেন্ট কি করে পাচ্ছেন? মানে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র তো বলছে টাফ ফাইট। কে বলছে না ফাইট? 2019-এ হেরে গেছে, 2024-এ হেরেছে, মাঝের সবকটা নির্বাচনে হেরেছে। এইখানে বরাবরই একটা ভদ্র সভ্য মানুষের বাস, এবং ভদ্র সভ্য মানুষ থাকার ফলে তারা ভদ্র সভ্য বাঙালি মানুষ দেখবেন এখানে অধিকাংশ মানুষজন, তারা যাদের কালচার বুঝতে পারবেন, যারা সংস্কৃতি মনস্ক, যারা ক্রীড়া মনস্ক, চাই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। এবং আমি প্রথম 3-4 দিন আমার গোছাতে একটু সময় লেগেছিল, কিন্তু যবে থেকে আমার বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হলো তবে থেকে আমার লড়াইটা আরো সহজ হয়ে গেল। আর যবে থেকে বিরোধী দলের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে আরো বেশি এককাট্টা হয়ে গেছে সবাই। কেন? এবং আমার মনে হচ্ছে আমি এখানে নির্বাচনটা আর আমি লড়ছি না, এখানে নির্বাচনটা লড়ছে নোয়াপাড়ার সাধারণ মানুষ। তা গার্গী চট্টোপাধ্যায় যথেষ্ট কঠিন লড়াই দেন তিনি। অর্জুন সিং আপনার বিপক্ষের প্রার্থী, কাকে বেশি কঠিন প্রতিপক্ষ বলে আপনি মনে করছেন? আসল প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা প্রার্থী। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে একটা সচিন সৌরভের জুড়িদারি। দেখুন, গার্গীদি স্থানীয় প্রার্থী হলেও গার্গীদির কিন্তু এখানকার মানুষজন চেনেন যে তাকে সারা বছর পায় না। বিজেপির প্রার্থী যে তাকে, তার রক্ত স্নাত হাত এই নোয়াপাড়াবাসীর সবচেয়ে আবেগের মানুষটি শহীদ শিক্ষক বিকাশ বসুর সঙ্গে, বিকাশ বসুর হত্যার সঙ্গে জড়িত। কি বলছেন? বিস্ফোরক তো বিকাশ বসু, মানে আপনি মঞ্জু বসুর স্বামীর কথা বলছেন, তাকে খুনের সঙ্গে জড়িত অর্জুন সিং বলছেন। দেখুন, এটা আমি বলছি না, এটা নোয়াপাড়াবাসী বলছেন। এবং আপনারা যদি 2000 সালে 1 এপ্রিলের পরবর্তী দিনগুলো দেখবেন সেদিনে তার 90 দিন বা 91 দিন জেল খাটার ঘটনা, তার বিভিন্ন পুরনো কাগজ যদি দেখেন, তাকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, এই ইতিহাস কাজ করছে। এবং তার চলন বলন, তার গুন্ডাগিরি, এই তারপর পল্টুরাম, একবার এদিক একবার ওদিক। তিনি তো নীতি নিয়ে রাজনীতি করেন না, তিনি নিজের স্বার্থের রাজনীতি করেন। তিনি যখন দল ছেড়েছেন টিকিট পাননি বলে, বা দলে এসছেন টিকিটের আশায়, বা দল টিকিট দেয়নি, তিনি দল ছেড়েছেন। এই পল্টুরামদের কিন্তু এই শিক্ষিত সমাজ পছন্দ করে না। 2019-এ সব জায়গায় অর্জুন সিং জিতলে ওই নোয়াপাড়ার বুকে কিন্তু হেরেছিল। তারপর এখানকার সাধারণ মানুষ দেখেছে ঈশ্বরের নাম, ভগবানের নাম রাস্তায় নামিয়ে এনে, লাল চুল কানে দুল মুখে গুটখা বলে বলে আমাদের ভগবানকে কিভাবে রাস্তায় নামিয়ে এনেছিল, এবং তারা কিভাবে সন্ত্রাস চালিয়েছিল, দাপাদাপি করেছিল পরের 15টা দিন। এই ইলেকশন কমিশন যতদিন থাকবে, তাদের সময় যে দাপাদাপি এই অর্জুন সিং 2019 সালে করে গেছে, এখানকার মানুষ তাদেরকে মনে রেখেছে, এটা এখানকার মানুষ পছন্দ করে না। তাই জন্য কিন্তু 2024 ইলেকশনে তার হারের মার্জিনটা প্রায়, লোকসভা হলো 13,000 শুধু এই বিধানসভা থেকে। এটা কিন্তু মুখের কথা নয়, আমি আপনাকে বলছি। এই নির্বাচনে 50,000-এর কাছাকাছি হতে অর্জুন সিং হারবে। এবং আরেকটি অভিযোগ তিনি করছেন, আপনি শিক্ষক নিয়োগ দুর্নীতি, চাকরি বিক্রি করে দেয় আপনার বিরুদ্ধে, সেই সমস্ত অভিযোগ আছে, তার কারণে আপনি নিজেও দুর্নীতিগ্রস্ত। এই অভিযোগ কে করছেন? আপনাদের দলেরই প্রাক্তন সতীর্থ, আপনার এখনকার প্রতিপক্ষ অর্জুন সিং। देखो, कुछ चीज़ देखने के लिए अच्छा है, सुनने के लिए अच्छा है, मगर बिल्कुल प्रैक्टिकल नहीं है। এটা খুব নায়ক সিনেমায় খুব একটা পপুলার ডায়লগ ছিল। আমি যখন হলফনামা প্রকাশ করব, সে তার হলফনামা যখন প্রকাশ করবে, তাদের তো আমাদের প্রত্যেককে নিজের সম্পর্কে 100% তো জানাতে হবে। আমি এখানে নোয়াপাড়াবাসীর হয়ে বলেছি একটা কথা, যে আপনারা দয়া করে বিভিন্ন প্রার্থীর ক্ষেত্রে হলফনামাটা পারলে একবার ফ্লেক্স করে টাঙিয়ে দেবেন। আপনি দেখবেন আমার নামের তলায় যখন ক্রিমিনাল কেস আছে, তখন সেটার সংখ্যা কী দাঁড়াচ্ছে, এবং তার কাগজটা সাদা না কালো। আর তিনি যখন দাঁড়াবেন, আপনারা একবার হিসাব করে দেখবেন যে ফ্লেক্সের সাইজটা কত বড় হচ্ছে। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো না, আমি জবাবদিহি করবো শুধু এখানকার মানুষের কাছে। এবং আপনাকে দায়িত্ব সহকারে বলছি,
আমি এখানে এক বুক স্বপ্ন নিয়ে এসেছি, কাজ করতে বলে এসেছি, তার নামটাই ওরা মুখে আনতে চায় না কেন? এখানকার মানুষ তার নামেও ঘৃণা করে। তো আপনি শুরু করলেন মাস্টারমশাই বিকাশ বসুর হত্যা মামলা দিয়ে, এবং তারই স্ত্রী মঞ্জু বসু এখানকার বিধায়ক ছিলেন, এখনও তিনি আছেন বিদায়ী বিধায়ক। তাকে একটি ধর্ণামঞ্চ থেকে তার নেমে যাওয়াতে বিতর্ক তৈরি হয় এবং তিনি বলেন তিনি অপমানিত হয়েছেন, দল ছিঁড়েছেন। এই মঞ্জু বসু এফেক্ট নোয়াপাড়াতে তার অপমান হওয়ার অভিযোগ, মঞ্জু বসু এফেক্ট অর্জুন সিংকে পেরিয়েও কতটা আপনার ভোটে মনে হয় যে গলার কাটার মতো খানিকটা বিঁধবে না? মানে মানুষের সামনে যাওয়া, মঞ্জু বসুর আবেগটা কোথাও গিয়ে একটু কি ক্ষতি করবে আপনাকে? দেখুন, সবকিছুর রাজনৈতিকভাবে ব্যাপারটাকে নেওয়া হয়তো উচিত নয়। নাহলে আমি এতক্ষণে বলতাম যে রাজনৈতিকভাবে দেখানো হতো যে তবে মঞ্জু বসুর ভাই বাবলা বোস, তার পুরনো সহযোদ্ধা, নিজের ভাই, তিনি আমার চিফ ইলেকশন এজেন্ট, এবং আমি কিন্তু সেইটাকে আপনার সামনে এনে বলছি। আমি মনে করি কিছু সম্পর্ক একান্ত ব্যক্তিগত হয়, তার মধ্যে রাজনীতি না ঢোকানোই ভালো। আর যদি আমার কথা বলেন, আমি যেদিন ক্যান্ডিডেট হয়েছিলাম তার ঠিক পরের দিনই আমি তার সঙ্গে গিয়ে দেখা করেছি, তার আশীর্বাদ নিয়েছি। তিনি মা শারদা মায়ের কথা বলে আমায় বলেছেন বিজয়ী ভব। আমি যেদিন নোয়াপাড়া কেন্দ্রে আমি প্রচার শুরু করি, সেদিন আমি শ্রদ্ধেয় শিক্ষক শহীদ বিকাশ বসুর মূর্তিতে মাল্যদান করে তার ওয়ার্ডে আমি কিন্তু ডোর টু ডোর ক্যাম্পেইন দিয়ে প্রচারটা শুরু করি। তার আগের দিন আমি তার কাছে ফোন করেছিলাম, আশীর্বাদ নিয়েছিলাম, এবং তিনি আমায় আশীর্বাদ করেছেন। তার কিছু ক্ষোভ দুঃখ অবশ্যই আছে। আজকে এখানকার যত বাঙালি মানুষ আছে, আপনি তাদের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করুন, আপনি মাইকটা ধরুন যে আপনারা কাকে চান। আমি বলছি, তারা যেমন আমাকে তাদের কাজের ছেলে হিসেবে চাইছে, ঠিক তেমন তারা কিন্তু আরও বেশি করে এই হত্যাকারী, এই সংস্কৃতিমূলক বোমগুলি, যার নামের সঙ্গে সমার্থক শব্দ, এবং যিনি নিজেকে দাবাং হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তার বিরুদ্ধে দেবে। আপনি এলাকায় মানুষের কাছে যান না, তিনি কিভাবে আসছেন। আপনি আমায় দেখলেন ক্যাম্পেইনে যখন আমি আমার মতন করে একলা ঘুরছি, পাশে আমার সঙ্গে ছেলে বলে থাকে, কিন্তু কেউ আমাকে ঘিরে থাকছে না, কেন আমার মৃত্যু ভয় নেই, আমি কারোর ক্ষতি করিনি। তিনি যখন ঘোরেন তার আশপাশে কতগুলো সিকিউরিটি দেখুন। তিনি কিভাবে যাচ্ছেন, তার সঙ্গে 5-6টা গাড়ি যাচ্ছে। তিনি যাচ্ছেন যেন মনে হচ্ছে এক মাফিয়া এসছে। তিনি যেভাবে লোকজনের সঙ্গে অ্যাপ্রোচ করছেন, যেন কৃতার্থ করছেন লোকজন। ওনার প্রতি যারা মানে উনি মানুষের কাছে যে বার্তাটা নিয়ে যাচ্ছেন, যে অ্যাপ্রোচটা নিয়ে যাচ্ছেন, সেটাকে কিন্তু নোয়াপাড়াবাসী রিজেক্ট করে দিয়েছে। যারা পুরনো বিজেপি, তারা কিন্তু কেউ এই সিংবাবুর সঙ্গে নেই, যারা এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করমে। এবং আপনি যদি আমাকে ব্যক্তিগত স্তরে জিজ্ঞেস করেন, উনি নিজে ব্যক্তিগতভাবে এই সিটে খুব চাপে আছেন, এবং উনি নিজে ব্যক্তিগত স্তরেও বোধহয় চাননি নির্বাচনের পর একটাও যাতে কোনো জায়গায় অশান্তির সৃষ্টি না হয়, এই দেখার দায়িত্ব আমি আমার নিজের কাঁধে নিচ্ছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত বাজাও। তবে আমার কর্মী সমর্থকদের ওপরও যদি কেউ আঘাত আনতে চায়, আমার কর্মী সমর্থকদের ওপর যদি কেউ তাদের ভয় দেখানোর চেষ্টা করে, আমার কর্মী সমর্থকদের, আমার এই নোয়াপাড়ার সাধারণ মানুষ, তাদের ওপর যদি কেউ অত্যাচার বা ভয় দেখানোর চেষ্টা করে, বা তাদেরকে ওই বাইক নিয়ে যেভাবে বারংবার গিয়ে একটা অশান্তি তৈরির তার পরিকল্পনার রেওয়াজ আছে অতীতকালে, সেটা যদি করে, আমি কিন্তু চুপ থাকবো না। হট সিট নোয়াপাড়াতে তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রত্যেক মুহূর্তে বলছেন, অর্জুন সিং যতই কঠিন প্রতিপক্ষ হোক, তাকে আর ভোট দেবেন না নোয়াপাড়ার মানুষ। এখন দেখার 4 মে ইভিএম বাক্স খোলার পর সত্যি তৃণমূলের তৃণাঙ্কুর ভট্টাচার্য, সিপিআইএম এর গার্গী চট্টোপাধ্যায়, নাকি অর্জুন সিং এখানকার বিধায়ক নির্বাচিত হন। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।